দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ভাঙচুরে কি সমাধান। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পূর্তিতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভাঙচুর করা হয় ধানমন্ডি 32-এ। তারপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে ভাঙচুর চলে। সরকারের পক্ষ থেকে এ ধরনের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ ধরনের ঘটনায় শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শক, আমি আলোচনা শুরু করব নাজমুল হক প্রধান। যে ঘটনা ঘটে গেল, এই ঘটনা নিয়ে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আলোচনার শুরুতে আপনার পার্টির বক্তব্য কিংবা এই প্রতিক্রিয়াটা জানব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যেগুলি আন্দোলন গণ অভ্যুত্থানে কিন্তু হয়ে গেছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটা কিন্তু বাংলাদেশ, এবং এরপরে জানান আসাদের মৃত্যু, 71 সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশ। আমাদের পাস্ট গণ অভ্যুত্থান যেগুলি হয়েছে, আপনি ভাষা আন্দোলন বলেন, আইয়ুব বিরোধী আন্দোলন বলেন, সূত্র বলেন, 71, এবং সর্বশেষ আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছি, সে এরশাদও কিন্তু আন্দোলনের মুখেই গণঅভ্যুত্থানে পদত্যাগ করেছেন। দুর্ভাগ্যটা হচ্ছে এই জায়গায় যে এরশাদ সামরিক শাসক হয়ে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন, আর এই দলটা দাবিদার হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, কিন্তু এরা শেখ হাসিনা সব গোষ্ঠী সব পলায় চলে গেছেন ইন্ডিয়া সব বিভিন্ন দেশে। এবং শুধু ওনার দলগতভাবে না, যে সমস্ত আমলা পুলিশ অফিসার যারা বেশি দলবাজি করে তারাও পলায় গেছেন। মানে বিষয়টা হচ্ছে ওদের পলানোতে প্রমাণ হয় এই দলটার ফ্যাসিজমের মানে যে সীমারেখা, এটা তারা লঙ্ঘন করে গেছে, ফলে তারা দাঁড়াতে পারেননি এই জায়গায়। ডেফিনেটলি শেখ হাসিনা বাইরের থেকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন, এখানটায় পাবলিককে খোঁচাচ্ছেন, ইভেন কি অনেক বক্তব্য এখানটায় আসছে। বর্তমান সরকার প্রধানের পক্ষ থেকে, ইউনিসেফের পক্ষ থেকে শেখ হাসিনা যাতে কথা কম বলেন, চুপ থাকেন, এ কিন্তু আহ্বান জানানো হয়েছে তাকে। এবং আমার ধারণা প্রতিবেশী ইন্ডিয়াকেও বলা হয়েছে যাতে কথা উনি কম বলেন। কিন্তু ওই যে বলে না, ঢেকি স্বর্গ ধান মানে, উনি ওখান থেকে কথা বলে আগে এখানটা যেভাবে বলতেন একইভাবে কথা বলতেই থাকেন বলে বিপদগ্রস্ত করছেন দেশকে এবং আমাদের জাতিকে এবং ওনার দলকেও। উনি নেই, উনি সবাই পালায় গেছেন, ওনার জ্ঞাতি গোষ্ঠী আগেই চলে গেছে সব শেখরা। ওই যে পার্থর কথায় আর কি, ব্যারিস্টার পার্থ বলেন আর কি, যে তার বউকে আর কি রসিকতা করে বলছে আর কি, যে একমাত্র শেখ শুধু তুমি বাংলাদেশে আসো, আর কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার এরকম উস্কানি বক্তব্য ডেফিনেটলি আমাদের জন্য তো এটা একটা ট্র্যাপ, ফাঁদ। কিন্তু যে বিষয়টা এটা কথা বলা হচ্ছে যে এটার কারণে এই ঘটনা ঘটছে, আমি তা মনে করি না এই কারণে যে বহু আগের থেকে যারা ব্লগার আছে দেশ বিদেশ থেকে, যারা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে যারা কথা বলছে, আমরা হাততালি দিচ্ছি, তারা কিন্তু এই বহু আগের থেকে 32কে ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু কথা বলছে, বহু আগের থেকে এবং আগের থেকে বলছে। আমি যেটা বলতে চাচ্ছি সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই জায়গাটা, আমাদের প্রত্যেকটা আন্দোলনের অহমিকা করার মতো প্রচুর জায়গা আছে, কিন্তু আমরা যে কারণে ভবিষ্যৎ আন্দোলনে এখানটায় ইন্সপায়ার্ড হই বা উৎসাহিত হই। আমাদের ভাষা আন্দোলন বলেন, সূত্র বলেন, আমাদের শহীদদের, ইভেন কি এরশাদ বিরোধী আন্দোলন, আমাদের ডক্টর মিলন, শাহজাহান সিরাজ থেকে শুরু করে যারা মারা গেছে, শ্রমিক তাজুল থেকে শুরু করে, সেই আমরা গর্ববোধ করি। এই আন্দোলনে কিন্তু মারাত্মক গর্বের জায়গা ছিল, মারাত্মক। এটা কি বলা যায়, দেখেন যখন শেখ হাসিনার পক্ষ থেকে বলা হইলো যে ছাড় দেবে না উনি, ওবায়দুল কাদের লাঠি নিয়ে আসো ছাত্রলীগ, বিচারপতি বলতেছে আন্দোলন করলেই পরিবর্তন হয়। সেই সময় কিন্তু ওই যে রংপুরের ছাত্রনেতা, তাই না, ও সাইদ, এই জাস্ট বুকটা পেতে দিচ্ছে গুলি, গুলি কর। এর আগেও শহীদ হয়েছে, আমাদের সময় শহীদ হয়েছে, কিন্তু এইভাবে সরাসরি আলিঙ্গন করা। ইভেন কি ঢাকাও আমরা এটা দেখছি, একজন পুলিশ অফিসার বলতেছে হোম মিনিস্টারকে যে স্যার একটা গুলিতে একটাই মরে, বাকিটা পলায় না, তাই না। এই যে গৌরবের দিকটা আজকে আমি মনে করি এই ধরনের বাসাবাড়ি ভাঙচুর, 32 ভাঙচুর, আমি মনে করি এইটাকে একটা কালিমালিপ্ত করলো, আন্দোলনটা কালিমুক্ত করলো, গৌরবের জায়গাটা, অহমিকার জায়গাটা ক্ষতিগ্রস্ত করলো। একটা বিষয় হচ্ছে যে আমরা জানি আজকে বাংলাদেশের 6 মাস হয়ে গেছে, সরকার অনেকগুলি সরকার কথা বলেছেন, সংস্কার করবেন, এবং তার কমিটি হয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে সলা পরামর্শ হচ্ছে, কয়েকবার বৈঠকও করেছি আমরা জানি প্রতিবেশী দেশের পক্ষ থেকেও উস্কানি হয়েছে বিভিন্ন সময়। সেই কারণে আমরা সরকারের সমস্ত দল
আমরা সর্বত্র সহযোগিতা করেছি। সেই সময় কিন্তু সরকারের মুষ্টিময় সরকারের আমি বলবো কর্তা ব্যক্তির পক্ষ থেকে উস্কানির কথাবার্তা আমরা শুনেছি। তারপর আমরা মনে করি বর্তমান সরকার একটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জানমাল রক্ষা করে ঠিক সঠিক সময়, যেটা বলছেন ডক্টর ইউনূস সাহেব, তাই না, যে 16-18 মাসের মধ্যে, মানে এই বছরের মধ্যে নির্বাচন সমাপ্ত করে নির্বাচিত সরকার ক্ষমতার হস্তান্তর করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটাকে তো সরকার তার ওই লেম এক্সকিউজ ওইটা বলতে পার পাবে না তো সরকার, যে আমরা এটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত। এটা বুলডোজার যেখানে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে যে আন্দোলনের সময়কালীন সময়ে আপনার উত্তেজিত হয়ে জনতা ভাঙতে পোড়াইছে, এটা একটা হিট অফ দ্য মোমেন্ট। হ্যাঁ, এটা হইতেই পারে, কিন্তু একটা সরকার 6 মাস যাওয়ার পরে এই ঘটনাতে না, এটা তো নিশ্চয়ই সরকার এর দায়িত্ব এড়াতে পারে না আজকে। ফলে এটাই হচ্ছে জনগণের মধ্যে একটা মারাত্মক শঙ্কার বিষয় জায়গায়, যে আসলে সরকার কি করছে, কি চায়। যদিও আজকেও ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আমরা নির্বাচন ডিসেম্বর মধ্যেই করব, তারপরে জনমনে এই প্রশ্নটা আসে যে সরকার আসলে আদৌ কি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারবে। ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। আমি আসবো, অনেকগুলো বিষয় আপনি এখানে তুলেছেন। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন তার কথা শেষ দিকে যে বিষয়টা বললেন, যে এই সরকার যেটা সে দায় এড়াতে পারে না, একটা বিষয় বললেন গৌরবের জায়গা ক্ষতিগ্রস্ত করলো, এটা দিয়ে আমি একটু শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। জনাব নাজমুল হক প্রধান, তিনি ছাত্র আন্দোলনের একজন পরীক্ষিত নেতা। তিনি, আমরা 60-এর দশক দেখেছি, 80-র দশক দেখেছি, অনেকগুলো আন্দোলন তো আমরা দেখেছি, করেছি, নেতৃত্ব দিয়েছি আমরা আমাদের সময়কালে। তো আমাদের সময়কালেও তো একটা গৌরবের অধ্যায় ছিল। প্রতিটা আন্দোলনে একটা গৌরব থাকে, তা নাহলে পরবর্তী জেনারেশন উদ্বুদ্ধ হবে কি করে, তাই না? আমরা যেমন 69 দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হবেন, কিন্তু সেই জায়গাগুলো যদি আপনার কোনো রকম যদি ডেন্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আপনার অহংকারের জায়গাটা সত্যি সত্যি আপনার ম্লান পায়। এটাও সত্য যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের 16 বছরে তার স্বৈর শাসনের যে ঘটনাগুলো ঘটিয়েছেন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছেন, মানে খুনের ঘটনা ঘটেছেন, রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুমের ঘটনা ঘটিয়েছেন, তাকে তো গুমের রানী বলা হতো। তো এই যে আয়নাঘর, নানা কিছু যেগুলো করেছেন শুধুই মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ভারত যদি তার পাশে থাকে তাহলে তার আর কোনো ভয় নেই। তিনি জনগণকে কখনোই সার্বভৌম শক্তির আধার মনে করেননি। তার দলের জেনারেল সেক্রেটারি তো অত্যন্ত প্রকাশ্যেই বলেছেন যে দিল্লি আছে তো আমরা আছি তো দিল্লি আছে। এবং শেখ হাসিনা আবার এরপরেই সাপ্লিমেন্ট করেছেন এভাবে যে ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে। কথা সত্য, ভারত মনে রাখছে। এটা প্রমাণ হচ্ছে একটা ভিসাবিহীন, পাসপোর্টবিহীন একজন মানুষকে তিনি এখন মানে তার দেশে আশ্রয় দিয়েছেন, এবং সে পলাতক পতিত আপনার মানে স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা, তিনি তার নিজের দেশের বিরুদ্ধে অস্থিতিশীল করার মতো কাজ করছেন, দেশে হানাহানির যাতে আবার সৃষ্টি সেই ধরনের মানে উস্কানি দিচ্ছেন তিনি। তার মধ্যে ন্যূনতম রিমোর্স নাই, তার মধ্যে ন্যূনতম রিগ্রেট নাই যে তিনি কাজটা ভুল করেছেন। আমি তার কিছুটা বক্তব্য আমি মানে অনলাইনে আমি যেটা দেখেছি, তিনি ঠিক অতীতের মতোই আমি এটা করেছি, আমার বাবা ওটা করেছে, আমি এবং আমার বাবার বাইরে আর কিছুই ছিল না। কিন্তু এই দেশের জনগণ তো এই ওনার এই যে বক্তব্য, এই ওনার যে ন্যারেটিভ, এটা দেশের মানুষ গ্রহণ করেনি বলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। উনি কেন ভুলে যান যেই কারণে উনি বিতাড়িত হলেন, অথবা ওনার দলের ওনার মন্ত্রিসভার একজন সাবেক সদস্য সোহেল তাজ, তিনি যে ভাষায় বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে, এর চেয়ে শক্ত কথা তো অন্য কোনো দলের লোকও বলেনি, সত্যি কথা, তাই না? তো এমনি একটি পরিস্থিতির কথা উনি কিভাবে ভুলে যান যে উনি যেটা নাজমুল প্রধান বললেন যে উনি ওনার চেলা চামুন্ডা একেবারে পাড়া প্রতিবেশী সব জায়গা থেকে পালিয়েছে। একটি লোক দাঁড়াবার মানে আপনার মানে সাহস পায়নি, একটি লোক শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো সাহস পায়নি, আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো সাহস পায়নি একটি লোক। কেন এই পরিস্থিতি হলো? উনি যাদেরকে দেশ মানে পরিচালনা করছেন, লাইক বেনজির পুলিশের আইজি, একটা লম্পট, একটা মানে কি বলে আপনার মানে লুটেরা, খুনি, এই এবং অঢেল সম্পদ মানে লুণ্ঠন করে তার মানে প্রমোদ ভবন থেকে শুরু করে নানান কিছুর কাহিনী তো আমরা জানি। আচ্ছা, এই ধরনের লোকজন যখন তার সাথে যুক্ত হয়ে এবং মানে বলতে চান যে সরকারকে অস্থিতিশীল করা যাবে বা ইত্যাদি ইত্যাদি, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কেন? গতকালকে যে ঘটনা ঘটেছে, সরকারের তরফ থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটা তো মানে নিঃসন্দেহে মানে আপনি গ্রহণ করতেই পারেন যে মানুষের ক্ষোভ ছিল,
আপনার মানে শেখ হাসিনা মানুষকে রিপন মানে ভাই, এই যে- উস্কি এই যে দিয়েছেন। হামলা বা এই ভাঙচুরে এটার পেছনে কোনো রাজনৈতিক কোনো মাত্রা আছে এটার? মানে রাজনৈতিক মাত্রা বলতে মাত্রা ইংরেজিটা আমি যেটা জানি, ইংরেজি সাহিত্য ছাত্র সেটা আমি ডিগ্রি মনে করি। আচ্ছা, তো এটা মানে এটা কোন ডিগ্রি বলতে চাচ্ছেন ঠিক বুঝতে পারছেন না। রাজনৈতিক মাত্রা মানে বলতে এটার কি? অ্যাঙ্গেলটা কি, মানে ইটা কি আসলে এটার কোনো Well, রাজনৈতিক এটা- কোনো এটা- ভিউ আছে এটা- এটা হচ্ছে যে আপনি এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার Instant যেটা ক্ষোভের, বলেছে, সরকার যেটা বলেছেন যেটা ক্ষোভের বহিঃপ্রকাশ, ফাইন, ওটুক পর্যন্ত আপনি গ্রহণ করতে পারেন। যে মানে এর এত কিছুর পর 6 মাস পরে, 6 মাসের পূর্তিতে এখন আপনি মানে মানে অনুশোচনা নেই, আপনার ক্ষমা প্রার্থনা নেই, কিছুই নাই, তারপরও আপনি মানে সেই পুরনো বয়ান চালিয়ে যাচ্ছেন। এটা যেন মানুষের একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু এটার তো একটা রাজনৈতিক প্রতিক্রিয়াও আছে। সেটা হচ্ছে যে আমরা তো একটা স্থিতিশীল দেশ চাই। গণতন্ত্রের জন্য স্থিতিশীলতা লাগবে, ভালো নির্বাচনের জন্য স্থিতিশীলতা লাগবে, দেশের ভাবমূর্তির জন্য স্থিতিশীলতা লাগবে। এটা যদি আমি পতিত স্বৈরাচারের যারা আপনার মানে সুবিধাভোগী এবং যারা দেশে মানে দেশে লুকিয়ে আছেন অথবা বিদেশে পালিয়ে আছেন এবং তাদের যে ডায়াসপোরা মানে প্রবাসে তাদের যেই লোকগুলো এখন আছে, তারা যদি এটাকে যদি আপনার এই বিষয়গুলো ম্যানিপুলেট করে যদি তারা মানে ফেনিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে যদি তারা একটা দেশের বিরুদ্ধে একটা প্রচারণায় যদি মানে তারা অংশ নেবেন তো বটেই, তো সেটা তো আমাদের জন্য মানে ভালো দিক হবে না। ধন্যবাদ। কারণ আমরা নাজমুল হক প্রধান খুব স্বাভাবিকভাবে এবং অত্যন্ত সঠিক কথাটি তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের 2024 সালে যে গণ অভ্যুত্থানের ঘটনাটি ঘটেছে, এটা একটা বিরল ঘটনা। পৃথিবীতে গত 800 বছরে এই মাত্রার, ওই যে মাত্রার কথাটা বলেন, আমি এখানে মাত্রাটি যুক্ত করতে চাই আপনার শব্দটিকে ধার করে, যে এই মাত্রার একটি গণ অভ্যুত্থান পৃথিবীতে গত 800 বছরে কখনই মানে ঘটেনি। যেখানে প্রধানমন্ত্রী পালিয়েছেন, তার পুলিশের উচ্চ পর্যায়ের লোক পালিয়েছেন, প্রশাসনের লোকেরা পালিয়েছেন, জাতীয় মসজিদে ইমাম পালিয়েছেন, চেয়ারম্যান মেম্বার পালিয়েছেন, কেউ লোকালি গুহার মধ্যে, কেউ বাইরে, যে যেভাবে পেরেছেন, তাই না? তো এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? আপনি পূর্ব ইউরোপে সেখানে আপনি শাসন ব্যবস্থার ধস দেখেছেন, রাজ্যগুলোর মানে রাষ্ট্রগুলোর মধ্যে আপনি শাসনতান্ত্রিক পরিবর্তন দেখেছেন, সেখানেও কিন্তু একটা বড় ধরনের অভ্যুত্থান সেই দেশগুলোতে হয়েছে। কিন্তু আপনি এইভাবে দেখেছেন, আপনি কি মানে আপনার রোমানিয়ার শাসক চসেস্কু কি আপনি পালিয়ে যেতে দেখেছেন অন্য কাউকে? সবাই না। পালিয়ে যাওয়া শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, আমরা থেকে শুরু করে সবাই। যে বিষয় তো সুতরাং এটা তো একটা ভিন্ন রিপন ভাই, আমি আসবো বিষয় আপনার আছে। কাছে। নাজমুল হক প্রধান যে বিষয়ে রিপন ভাই মানে একদম শেষ দিকে বলে গেলেন যে বহির্বিশ্বে যে আমাদের যে ভাবমূর্তি যে বিষয়টা যেটা বলে যে ছড়াতে পারে প্রপাগান্ডা বিভিন্ন বিষয়, এটা সাথে হচ্ছে আমাদের মানে অর্জনটাকে যেন কোনোভাবে ডেন্টেড না, এটাই বলেছি আর কি। এটা, এবং আমাদের এই সরকার কালকে যে ঘোষণা দিয়েছে এবং আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন যে কারো বাড়িতে যেন হামলা ভাঙচুরের ঘটনা না ঘটে, তারপরও থেকে যায় যে একসাথে এই ঢাকার পর দেশের সব জায়গায় যে হামলাগুলো হলো এর পিছনে কি অন্য কোনো কিছু থাকতে পারে? না, একটা বিষয় বলি, এই সরকার আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যদিও পুলিশকে বিগত সরকার যথেচ্ছ ব্যবহার কারণে, পুলিশও ব্যবহৃত হওয়ার কারণে পুলিশের মনোবলটা আগের জায়গায় নেই, এটা বাস্তবতা এক। দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে কিন্তু ভাঙচুরের ঘটনা কিন্তু একটা না, কিন্তু মাজার থেকে শুরু করে তাই না অসংখ্য ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং ঢাকা শহরে এখানে মিছিল নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে সরকার এই ক্ষেত্রে নির্লিপ্ত থেকেছে, যার কারণে সরকার এখন বলবে এটা যে এটা হঠাৎ হয়ে গেছে, উত্তেজনতা করছে। আমি বলছি সরকারের এই নির্লিপ্ততা এগুলি করার ক্ষেত্রে সহায়তা করছে। সরকার আইন শৃঙ্খলা ললেসনেস, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু মঙ্গল না, এটা কিন্তু খুব ক্ষতিকর। একটা দেশ যখন মানুষ যখন মনে করে দেশে কোনো আইন কানুন নাই, তখন কিন্তু ওই দেশটা তার মূল যে ভিত্তি আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করা। ব্রিটিশদের কন্ট্রিবিউশন গোটা ওয়ার্ল্ডে, ব্রিটিশদের কন্ট্রিবিউশন হচ্ছে তারা আইন দিয়ে গোটা বিশ্বকে তারা শাসন করছে, বা যতটুকু পারছে যতটুকু দখল হচ্ছে শাসন করছে আইন দিয়ে। তো সে আইনে যদি না থাকে দেশে, তাহলে সরকারে কি, রাষ্ট্রই কি, আর নাগরিকই কি? আপনি যত তন্ত্রই করেন না, এই সরকারের পক্ষ থেকে কতগুলি কথা কিন্তু উড়ো কথা বলা হচ্ছে। যেমন ধরেন জ্ঞানী লোকরা বলছে এই সংবিধানটাই সমস্ত কিছুর মূল, হুইচ ইজ রং। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, ওয়াটারগেট কেলেঙ্কারি গোটা বিশ্ববাসী জানে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন করছিল ওয়াটারগেট কেলেঙ্কারি, তাই না? এই ওয়াটারগেট তার ক্ষমতা চলে গেছিল, ওটাকে আমেরিকান সংবিধানে লেখা ছিল, সংবিধানে লেখা থাকে যে তুমি ফ্যাসিস্ট, সংবিধানে লেখা ছিল বঙ্গবন্ধু তুমি বাকশাল করো, তুমি একদল করে ফেলো, অথবা শেখ হাসিনা তুমি নির্বাচন দিনের ভোট রাতে করো, নিজে করো, আমি দামি করো, এটা লেখা ছিল? নো। বা খুন গুম করো। বিএনপিও তো ক্ষমতা ছিল, এর সাথে তো ক্ষমতা ছিল। আচ্ছা, তাহলে সংবিধানটা কখনোই স্বৈরাচারী হয় না, লোকটা এটা একটা রোগ।
এই রোগে যে আক্রান্ত হওয়ার ক্ষমতায় কিন্তু না, সে তখন ওইটাকে তার জীবন মরণ হিসেবে দেখে। শেখ হাসিনা মনে করছে আমি মরবো, আমি থাকবো, এটা নিয়েই থাকবো আমি, ফলে সে তার লোককে ওইভাবে প্রিপেয়ার করছে, সবাই তাকে আহাবেশ করছে। তাহলে এই রোগটা কিন্তু এটা রোগ, পলিটিক্সের রোগ। এটা কিন্তু নট অনলি যে এটা সংবিধানের রোগ, পৃথিবীর দেশে দেশে এইভাবে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু এইভাবেই। তাহলে এখন এই রোগটা সারানোর জন্য অলওয়েজ রাজনৈতিক চর্চা দরকার, ডেমোক্রেটিক চর্চা দরকার। আজকে যদি এখানে পার্লামেন্টে আর বিরোধী দল থাকতো তাহলে তো করতে পারতো না, কিন্তু সে কাজ করতে পারতো না। এর আগেও তো ক্ষমতা ছিল, যেহেতু বিরোধী দলকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, এখন তার সুবিধাটা হয়ে গেছে পোড়া দমে যা সেটাই করা যায়। এখনো যদি আমি বলি, যদি এখানটায় ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, যদি সবাইকে নিশ্চিন্ন করে যদি মনে করে যে আমরাই সব কিছু, তাহলে আরেকটা ফ্যাসিজমকে ইনভাইট করার সুযোগ থেকে যায়, যেটা নিয়ে আমরা শঙ্কিত, আত্মপ্রকাশ করে যায়, আমরা শঙ্কিত সেই জায়গাটায়। যার কারণে বলছি যে সরকারের পক্ষ থেকে কখনো ললেসনেসকে, আইন শৃঙ্খলাকে এইভাবে ছেড়ে দেওয়া, এইভাবে অনুৎসাহিত করা, তাই না, যা হয় হোক আমরা তো আসি, এটা কখনোই উচিত না। যে সরকার অন্তর্বর্তীকালীন হোক আর দূরবর্তীকালীন হোক, আইনের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে, টুডে অর টুমোরো। অ্যাজ এ নাগরিক, আমি যদি নাগরিক মনে করি, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি না। সরকারের কর্তব্য তো যা ইচ্ছা তাই করতে পারে না, যে যা ইচ্ছা তাই করার না। আজকে শেখ হাসিনা এই পরিণতি, নিজের দেশে দাঁড়িয়ে কথা বলতে পারলো না, এর সত্য পারছে, কেন পারছে? একটা সামরিক শাসক, সেই শাসক চিন্তা করেন, আমরা একসঙ্গে ছাত্র আন্দোলন করছি, সে পদত্যাগ করে সে ফাঁসির দড়ি গলায় নেয় নাই, আমরা মিছিল করে ক্যান্টনমেন্টে যেতে গ্রেপ্তার করে নিয়ে দেয়নি, 6.5 বছর এক নাগারে জেলে ছিল সে, তো সে সাহস দেখালো কেমনি? আপনি সেখানে পারলেন না কেন? হ্যাঁ, তাহলে এই জায়গাটায় আমাদের যদি বুঝতে আমরা অক্ষম হয়ে যাই, তাহলে এই দেশটার ভবিষ্যৎ খুব খুব সংকটাপন্ন আমি মনে করছি। আমাদের এখনও আমরা যারা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আসি, পতন চেয়েছি, দেশে গণতন্ত্র চাই, আমি মনে করি এখনও সময় আছে আমাদের এগুলিকে রিভিউ করার, পুনর্বিবেচনা করে একদম সঠিক জায়গায় আসা। সেই সঠিক জায়গাটা কি? আমি গুম খুনের বিচার করব, খুনের বিচার করব, গুমের বিচার করব, লুটপাটের বিচার করব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে টাকা ফেরত, ভেরি গুড, নাইস প্রপোজাল, এগুলি করব। এবং রাজনীতি অযোগ্য ঘোষণা করে দেবো, এরকম লোক আছে প্রচুর, যে যারা আর রাজনীতি করতে পারবে না। সামগ্রিক কাজগুলি করার আপনার স্কোপ আছে, আপনি এইগুলি করে বাংলাদেশে কত দ্রুততম সময় নির্বাচন করতে পারবেন, নির্বাচন ক্ষমতা দিতে পারবেন, দ্যাট ইজ আপনার কৃতিত্ব। ধন্যবাদ দর্শক, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, ডক্টর আসাদুজ্জামান রিপন, আওয়ামী লীগ এমন একটা দল যে দলের নেতৃস্থান যারা ছিল সবাই পালাই গেছে, এবং যাদের বিপুল সংখ্যক কর্মী সমর্থক যারা এখন আত্মগোপনে রয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভার্চুয়ালি বক্তব্য কিংবা কর্মসূচি, এগুলোর আসলে তাদের এই বার্তা দেওয়ার পিছনে মানে এই মেসেজটা কি? আসলে মেসেজটা কিছুই না, এটা আমি ঠাট্টা ছলে বলতাম যে শেখ হাসিনা তো আসলে স্যাডিস্ট। তো উনি 75 সালের 15 আগস্টের যে ঘটনা, তখন আওয়ামী লীগ, এটা তো ইনফ্যাক্ট 75 সালের 15 আগস্টের যে কুটা হয়েছিল, দ্যাট কু যেটা হলো সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটা কোনো বাকশাল ভার্সেস আওয়ামী লীগ। ডানপন্থীরা ওটাকে আপনার অভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবকে হত্যা করেছে এবং ক্ষমতা দখল করেছে ডানপন্থীরা, মুস্তাকির নেতৃত্বে আওয়ামী লীগ, শেখ মুজিবের মন্ত্রীরাই। আচ্ছা, তো শেখ হাসিনাতে অনেক ক্ষুব্ধ, তো সে ক্ষুব্ধতার কারণে তিনি এটা বিচার ঠিচার কিভাবে কি করা যায়, একটা ঘটনা অনেক ঘটালেন। এখন চিন্তা করছেন যে এই যে আমাকে পেছন দরজাতে পালাতে হলো, তোর একটা লোক দাঁড়ালি না, সব তো লুটপাট ভাগা ভুগা সবই খাইছত, কিন্তু একটা লোক দাঁড়ালি না। এই লোকগুলোর পৃষ্ঠ দেশে, পশ্চাৎ দেশের চামড়া তুলে নেওয়ার একটা ব্যবস্থা করছেন, জনগণের ক্ষোভের শিকার হয়ে যাতে ওনার সমর্থকদের পশ্চাৎ দেশের, ইউ আন্ডারস্ট্যান্ড পশ্চাৎ দেশের হোয়াট আই ওয়ান্টেড টু মিন, তো পশ্চাৎ দেশের চামড়াটা তোলার একটা ব্যবস্থা করেছেন, জনগণ ক্ষুব্ধ হলে তাই করবে। আচ্ছা, এখন সেটা কি কারেক্ট পলিটিক্স? না। দেশটা কি সেদিকে নিয়ে যাওয়া ঠিক হবে? না। আমি 24 সালের মার্চ এপ্রিলে বহু টক শোতে, তারপরে যে আমার বন্ধু নাজমুল হক প্রধানের সাথে যখন আমরা একান্ত আলাপচারিতা করতাম, রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতাম ওভার টেলিফোনে, আমি বহুবার বলেছি যে শেখ হাসিনার টাইম ইজ আপ। এবং আমি দিনক্ষণ না, মাসটা অ্যাটলিস্ট উল্লেখ করতে পেরেছিলাম যে সেপ্টেম্বর হচ্ছে তার জন্য শেষ মাস, সেপ্টেম্বর পর উনি টানতে পারবেন না। আচ্ছা, এখন আমি আসছি অনুমান না, আমরা তো রাজনীতি করি, সুতরাং ঘটনা প্রভাব বিশ্লেষণ করলে আমরা জায়গায় যেতে পারি। আই এম নট এন অ্যাস্ট্রোলজার, নর আমি কোন স্পিরিচুয়াল লিডার, তাও না।
আমরা ঘটনা প্রবাহের গতিমুখের দিক তাকালে আমরা বুঝতে পারি কি হবে। আচ্ছা গেল 8ই অগাস্ট যেদিন আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন, আই হ্যাড বিন দেয়ার, আমি সেটা আমিও প্রত্যক্ষ করে দাওয়াত পেয়েছিলাম। তো দেখার পর আমার পরিচিত জন যাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতাম অনেকে আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনার নেক্সট প্রেডিকশনটা কি। তা আমি ওই মানে উপদেষ্টা পরিষদের মানে দেখে আর কি চেহারা যাই তাদের দেখার পরে আমি বললাম যে এরা উপদেষ্টা, বলে যে হ্যাঁ। তাই আমি বললাম যে প্রবাবলি আমরা আগামী জাতীয় নির্বাচন আগে বোধহয় আমরা একাধিক সরকার দেখতে পাবো। এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা যে একাধিক সরকার আনার ব্যবস্থা। আপনি প্রমাণ করছেন যে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। আপনি প্রমাণ করছেন যে আপনি একটি জাতীয় নির্বাচন পিসফুলি করার মতন অ্যাবিলিটি আপনি এখনো ধারণ করছেন না। আচ্ছা, তো আপনি যদি এই যে আপনার গতকালকে বা এরপরে যে ঘটনাগুলো ঘটছে, মানুষের ক্ষোভ আছে, কিন্তু আপনি ক্ষোভটা এটা 5ই আগস্ট 6ই আগস্ট 7ই আগস্ট পর্যন্ত ওকে, হাসিনা বাড়াবাড়ি করছে, হাসিনার অনুশোচনা অনুতপ্ত আবার এই সমস্ত পলাতক দস্যুদের তিনি আবার সংগঠিত করার চেষ্টা, মানুষের ক্ষোভ আছে। মানুষ মানে ক্ষোভ হলে তার ক্ষুব্ধতার প্রকাশ ঘটাবে, কিন্তু দেশে তো একটা সরকারও আছে। সে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষোভকে প্রশমিত করে গণতান্ত্রিক পথে সেটাকে ধাবিত করা। তা আমি যেটা মানে অনুমান করি সেটা হচ্ছে যে সরকারের মধ্যে নানা পদে নানাভাবে যারা যুক্ত আছেন, বাগাড়ম্বর কথাবার্তা তত্ত্ব হাজির না করে যেটা উচিত হবে, বারবার যেটা বলছি, গত পরশুদিন আমার নিজের রাজনৈতিক নির্বাচনী এলাকায় আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি নির্বাচনের তারিখ দিনক্ষণ ঘোষণা করতে সরকার বিলম্ব করে এবং দেশ পরিচালনার দায়িত্ব যদি রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে স্মুথলি ছেড়ে দেওয়ার ব্যবস্থা না করে, দেশ সংকটের মধ্যে পড়বে, জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে। আমি খুব খোলামেলাভাবে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে তো একটা 111-এর মানে ঘটনা ঘটেছিল। তো ওই যে কি বলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, যা ঘটছে এগুলো যদি সামাল দেয়া না যায়, এটা যদি রাজনৈতিকভাবে পরিস্থিতি, এবং আমাদের দলের তরফ থেকে আমরা বলেছি যে দেশে সরকার আছে, সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, দেশের শৃঙ্খলা রক্ষা করেন, নির্বাচনের দিকে যাওয়ার কথা আমি আবারও সরকারকে স্মরণ করে দিতে চাই। তা না হলে কি হবে, 111 শব্দটা বহুত পুরনো, আসলে এটার অজুহাত দিয়ে একটা অন্য ধরনের সরকার কিন্তু মানে এসে যাবে। সেই পথটা কেউ সুগম করে দিচ্ছেন কিনা, সেখানে আমার কোশ্চেন থাকলো। ধন্যবাদ রিপন ভাই। নাজমুল হক প্রধান উনি যে বিষয়টা বলে গেলেন আর কি, রিপন ভাই, যে একাধিক সরকারের যে সম্ভাবনার কথা বলে গেলেন, আমি একটু প্রশ্ন আমি শেষ করি। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের যে আভাসটা দিয়েছেন যে এই বছরের শেষ দিকে মোটামুটি ইলেকশন তিনি একটা আভাস দিয়েছেন, শুরু করতে পারেন। আপনার শুনেন, আমি দুটো কথা বলি আপনার এই প্রসঙ্গে। আমি এলাকা থেকে আসলাম, এই গত মাসে গেছিলাম, এলাকা ছিলাম, আমাকে পাবলিক বলে যে এই সরকার ভোট করতে পারবে না। তার মানে সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকার মিনিমাম কোনো আস্থা তৈরি করতে পারে নাই যে নির্বিঘ্নে পাবলিক জনগণ তার ভোটটা যাকে ইচ্ছে তাকে দেবে। এটা এক নম্বর, পাবলিক বিশ্বাস করে না যে ডক্টর ইউনূস সাহেবের সরকার ভোট করতে পারে, এটা খুব বিজার, দুঃখজনক। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কালকে সাভারে আমি দেখলাম ইউটিউবে একটা বাড়ি ভাঙচুর করতে গেছিল, পাবলিক ভাঙতে দেয়নি বলে তারা পলায় গেছে, তারা আইনে করে বিচার দেন, শাস্তি করেন, ফাঁসি দেন, বাড়িতে আগুন দেন। আমরা তো প্রতিবেশী আছি, তো একটা বাড়ির মালিক একজন, বাড়িতে নাগরিক আছে না, সব নাগরিক দায়ী হতে পারে। ধর্মগতভাবে তো বলে যে আমার অপরাধের জন্য আমি দায়ী হতে পারি, আমার পরিবার পর্যন্ত দায়ী হতে পারে না। তো আজকে যেই হারে এই সরকারের পক্ষ থেকে বা সরকারের পছন্দ বা নির্লিপ্ততার কারণে যে ঘটনাগুলি ঘটতেছে, জনমনে কি ধারণা হচ্ছে? জনমনে ধারণা হচ্ছে এই সরকার আসলে ক্যাপাবল না, সামর্থ্যবান না যে সরকার তার কাজ করতে পারবে। যদিও ডক্টর ইউনূস সাহেব আজকেও বোধহয় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট হবে। আমি যদি ভোট করতে চাই, যেটা পারেন নাই, সামনে যেটা আছে সেটার জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেন। আপনার সরকারের পক্ষ থেকে যদি উস্কানি হয়, বিভিন্ন কথাবার্তা হয়, আমরা জানি এখানে শেখ হাসিনা তো উনি তো একটা খারাপ কাজ করে গেছেন, আরো খারাপ হয়ে থাকে এই চেষ্টায় রত আছেন, স্বাভাবিক, উনি রত আছেন। যেহেতু কিছু উস্কানিমূলক প্রতিবেশী দেশে কথা বলার সুযোগ পাচ্ছে উনি, বা বলতেছে আরো খারাপটা কি, এই যে কথা বলার কারণে উনি তো এখানটায় অনেকে অনেক রকম প্রেডিকশন করে, যে একটা হচ্ছে শেখ হাসিনার দলটা, অনেকে হয়তো আওয়ামী লীগের মুভ উনি লক্ষ্য করছেন যে তার বাইরে, শেখপুরের বাইরে একটা আওয়ামী লীগ তৈরি হবে। এটা আঁচ করতে পেরে উনি এই ট্র্যাপে ফেলে দিয়েছেন, যেটা উনি বললো 5 আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। সেটা বলি না, মানে শেখ হাসিনার বাইরে একটা মুভ হচ্ছে আওয়ামী লীগের, ওনার কৃতকর্মের কারণে
অনেকে তো মুখ খুলে ফেলছে, অনেক মন্ত্রীও বলছে যে উনি ওনার কারণে এটা হয়েছে। তো ওনার বাইরে একটা আওয়ামী লীগ তৈরি হওয়ার বা মুভ করার চেষ্টা হচ্ছে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য উনি এই কাজের মধ্যে সবাইকে ফেলে দিলেন এবং এই ঘটনাটা ঘটে গেল। এটা উনি ইন্টেনশনালি করছেন এটা। এবং সেই কারণে আমি বলছি যে সরকারের পক্ষ থেকে এখন হচ্ছে যে এই সামগ্রিক বিষয়গুলি খুব পরিষ্কার খেয়াল করে পদক্ষেপগুলি নেওয়া। কারণ সরকার যেহেতু ইলেকশন করতে চায়, সংস্কার করতে চায়, সব মানুষই তো তার রাজনীতিটা কি, রাজনীতিটা হচ্ছে যে আমি একটা কাজ করে যাব, এটা আমি না থাকার উপর লোক স্মরণ করবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রিপন ভাই, আপনি একাধিক সরকারের কথা বললেন এবং 111-এর বিষয়টা সামনে চলে আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে সামনে এখন আমরা যেভাবে আগাচ্ছি, আসলে সামনে কি ধরনের পরিস্থিতি আমাদের আর ফেস করতে হতে পারে যদি বিষয়গুলো সামনে চলে আসে? আপনার ওই যে কি বলে পানিপথের যুদ্ধের নাম শুনছেন, ইতিহাস পড়েছেন বোধহয়। তো পানিপথের যুদ্ধ তার বারবার হয় না। 71 সালের 26শে মার্চ আর দ্বিতীয়বার হবে না, তাই না? আর জিয়াউর রহমানও আবার এসে মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্সের কথা বলার ঘটনা দ্বিতীয়বার ঘটবে না, তাই না? তো আপনার 111ও দ্বিতীয়বার ঘটবে না, হয়তো 111 হবে কিন্তু 222 হবে। 222 মানে ডবল হবে। মানে এখন যে পরিস্থিতি হ্যাঁ, যদি আপনি সামলাইতে না পারেন, দেশে সিভিল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি এটা সামলাতে না পারে, তাই না, তাহলে আপনি যদি দেশের মানুষের জানমালের নিরাপত্তা যদি আপনি ঝুঁকির মধ্যে যদি চলে যায়, সোজা কথা, যদি ঝুঁকির মধ্যে চলে যায়, তো আমি খুব আরো খোলামেলা কেসে না আমি সহজ যদি বলি, এরপরে যদিও আমাদের সেনা প্রধান তিনি বলেছেন যে মানে তাদের সামরিক হস্তক্ষেপ করে তাদের কোনো অভিলাষ নাই, কিন্তু সিচুয়েশন যদি কম্পেল করে, যদি সিচুয়েশন কম্পেল করে, পুলিশ ইজ নট ফাংশনিং। সিভিল ব্যুরোক্রেসির মধ্যে মোর দেন 80% আপনার পতিত শরীরের এজেন্ট, তারা প্রশাসনকে, সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, দে আর নট ফাংশনিং অলসো, তাই না? তাহলে আপনি সিচুয়েশন হিসেবে যাচ্ছে, আপনি মানে এখন যাচ্ছে বলবো না, যেতে পারে যদি আপনি এখন খুব প্রুডেন্টলি, বুদ্ধিমত্তার সাথে যদি আপনি মানে সরকার পরিচালনা না করেন, কি হতে পারে, আকাশে মেঘ জমছে কিনা, ঝড় হতে পারে কিনা, কি হতে পারে সম্ভব, সমস্ত ফ্যাক্টরস গুলো যদি সামনে এনে যদি বিবেচনা করি, যেটা শেখ হাসিনা করতে পারেনি বলে আমার শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব একটা বলেছিলেন যে শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছেন এইভাবে তো নাও নিতে পারতেন, যেটা নাজমুল হক প্রধানও বললেন। তাহলে তো অ্যাটলিস্ট তিনি সর্বোচ্চ কৃতকর্মের জন্য, টাকা পাচারের জন্য, খুন গুমের জন্য জেল হতে পারত, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর হতে পারত। কিন্তু একটা রাজনীতিককে তার নিজের মাতৃভূমি ছেড়ে আরেকটা দেশে পালাতে হয়, এবং যেটা উনি নিজের ক্ষমতাসীন অবস্থায় বলেছিলেন ভারত সারা জীবন মনে রাখবে, ভারত যে ডিভিডেন্ড শেখ হাসিনার কাছ থেকে, ধন্যবাদ, সেই ডিভিডেন্ড পাওয়ার রেজাল্ট হিসেবে বা রিওয়ার্ড হিসেবে শেখ হাসিনাকে রাখবেন, শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবেন, এটা তো মানে কাম্য না। আমরা নাগরিক হিসেবে বলতে চাই, প্লিজ শেখ হাসিনাকে এই দেশের সরকারের কাছে প্রত্যর্পণ করেন, বিচারের সম্মুখীন আমরা করতে চাই, জনগণ করতে চাই। আর বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে উস্কানিমূলক কথাবার্তা, এদের অ্যাক্টিভিটি যাতে সে করতে না পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট উচিত হবে, যদি ভবিষ্যতে বন্ধুত্বের সুতোটা যদি রক্ষা করতে চায়, তাহলে উচিত হবে এই ধরনের কর্মকাণ্ডে তাকে অ্যালাউ না। ধন্যবাদ আপনার দুজনকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।